ইন্সপেক্টর অভিরাজ সেন কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড শাখার এক দাপুটে অফিসার। অভিরাজের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, শান্ত অথচ ক্ষুরোধার দুটি চোখের আড়ালে যে গোয়েন্দা মানুষটি লুকিয়ে আছেন, তিনি আর যাই হন, সাধারণ নন। শুধুমাত্র রহস্য উদ্ঘাটনের বর্ণনা নয়, 2009 সালের পরবর্তী সময়ে কলকাতার বুকে ঘটে যাওয়া এবং নিউজ পেপারে স্থান করে নেওয়া 9টি ঘটনাকে স্থান, কাল, পাত্রভেদে বেশ কিছুটা পরিবর্তন করে সাজিয়ে তোলা হয়েছে ক্লাচ অফ ডেথ গল্প সংকলন। আজ একলব্য প্রকাশন থেকে প্রকাশিত দীপচক্রের কলমে আপনাদের জন্য থাকছে ক্লাচ অফ ডেথ ওরফে মৃত্যুর আঁচড়। আমাদের এই উদ্যোগে সঙ্গে থাকার জন্য একলব্য প্রকাশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুরু হচ্ছে আপনার প্রিয় ঠিকানার শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরের আজকের নিবেদন, মৃত্যুর আঁচড়। 4/1/23, সময় সকাল 8টা। 4C মাধব দাস লেন, কলকাতা 6। প্রতিবেশী মারফত খবর পেয়ে লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পেল বাড়ির সদর দরজার তালা খোলা। একতলা বাড়ির একটি ঘরে বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর চিত হয়ে পড়ে আছেন। ঘর লণ্ডভণ্ড, আলমারি ভাঙা। প্রাথমিক তদন্তে জানা গেল কেউ বা কারা এই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তাদের গহনাগাটি, টাকা পয়সা লুট করে পালিয়ে গেছে। 5/1/23, সময় সকাল 9টা। 2B গুরুদাস দত্ত গার্ডেন লেন, কলকাতা 67। জনৈক ব্যক্তি মারফত খবর পেয়ে লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পেল বাড়ির গ্রিল, গেটের তালা খোলা। দোতলা বাড়ির একতলার ঘরে আনুমানিক বছর 60-এর একজন ভদ্রমহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে চিত হয়ে পড়ে আছে। দোতলার আরেকটি ঘরে আনুমানিক 70 বছর বয়স্ক এক বৃদ্ধ ভদ্রলোক ঠিক একইভাবে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পড়ে আছেন। প্রাথমিক তদন্তে জানা গেল বৃদ্ধ দম্পতিকে কেউ বা কারা ধারালো ছুরি দিয়ে বা কোনো ধারালো অস্ত্র দিয়ে বারংবার আঘাত করে হত্যা করেছে। দুটি ঘরই সম্পূর্ণ লণ্ডভণ্ড। খুনের পর টাকা পয়সা লুট করে চম্পট দিয়েছে অপরাধী। 6/1/23, সময় সকাল 7টা। 35D অধরচন্দ্র দাস লেন, কলকাতা 67। রত্নদ্বীপ অ্যাপার্টমেন্ট, G+4 বাড়ির দোতলায় মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জির বাস বেশ অনেক বছর ধরে। আজ খুব ভোরে নিউজ পেপার দিতে এসে সংবাদপত্র বিক্রেতা দেখতে পেলেন বাইরের গ্রিল গেটের তালা খোলা রয়েছে। অবাক হয়ে ঘরে এসে ঢুকে সে দেখে মেঝেতে মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জির রক্তমাখা দ্বিধর দেহটা পড়ে রয়েছে। 2 BHK এই ফ্ল্যাটের প্রতিটা ঘর লণ্ডভণ্ড এবং জিনিসপত্র এদিকে ওদিকে ছড়ানো ছিটানো। খবর গেল থানায়, পুলিশ এলো, শুরু হলো তদন্ত। প্রাথমিক তদন্তে জানা গেল কেউ বা কারা মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে তাদের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে টাকা পয়সা ও গহনাগাটি চুরি করে পালিয়ে গেছে। আয়ুষ্মান ভাই, তোমার সঙ্গে দেখা করতে লালবাজার থেকে একজন পুলিশ ইন্সপেক্টর এসেছেন। সাহেবের অফিসে বসে আছেন, তোমাকে একবার অফিসে যেতে হবে। জেল ওয়ার্ডার রাকেশ সিং এসে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের 3 নম্বর সেলে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আয়ুষ্মান ঝাকে কথাগুলো বলতে রেগে গেলেন। আয়ুষ্মান ঝা বর্তমান বয়স 60 বছর। মূলত বিহার নিবাসী হলেও গত 15 বছর ধরে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। কনভিক্ট হিসেবে অনেক বদনাম আছে ওর। জেলের নিয়মকানুন ঠিক মতো মানেন না, অন্যান্য আসামিদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, জেলের খাবার পছন্দ না হলে ছুঁড়ে ফেলে দেন নর্দমায়, আরও কত কি। জেল ওয়ার্ডারের কথা শুনে ক্ষেপে গেলেন আয়ুষ্মান। চিৎকার করে বলে উঠলেন, যাও, গিয়ে বলে দাও আমি যাব না। আমি কারোর সঙ্গে দেখা করতে বাধ্য নই। রিলেটিভ, বন্ধু বান্ধব কেউ নেই আমার, যাও। আয়ুষ্মানের কথা শুনে
অনুনয় বিনয় করে রাকেশ ফের বললেন, প্লিজ চলো ভাই, অনেক বড় ম্যাটার আছে, লালবাজার থেকে বড় অফিসার এসেছেন, তোমার সঙ্গে কী সব জরুরি কথা আছে বলছেন, একটিবার চলো ভাই, ওর কথা পছন্দ না হলে ফিরে আসবে। রাকেশের কথা কখনো ফেলতে পারেন না আয়ুষ্মান। এই জেলে একমাত্র রাকেশই আয়ুষ্মানকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারেন। জেলা সাহেবের দরজার বাইরে দাঁড়িয়ে দু একবার নক করলেন আয়ুষ্মান। ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই জেলা সাহেব টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে থাকা একজন ভদ্রলোকের পরিচয় করিয়ে দিয়ে বললেন, আয়ুষ্মান, ইনি ইন্সপেক্টর অভিরাজ সেন, ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড সেকশনের অফিসার। খুব আর্জেন্ট একটা ম্যাটারে ইনি আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছেন। অভিরাজকে আপাতমস্তক ভালো করে দেখে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে আয়ুষ্মান বেশ তাচ্ছিল্যের স্বরেই জিজ্ঞেস করলেন, আমার মতো সাজাপ্রাপ্ত একজন কনভিক্টের সঙ্গে একজন পুলিশ অফিসারের কি প্রয়োজন থাকতে পারে? তাছাড়া আপনি তো আমাকে চেনেন না, আমার সম্বন্ধে কোনো খবরও জানেন না। তাহলে হঠাৎ কি এমন দরকার পড়লো যে জেলে এসে আমার সঙ্গে দেখা করতে হলো? কয়েক সেকেন্ডের নীরবতা। আয়ুষ্মানের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে অভিরাজ বললেন, একটা সময় ছিল যখন আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব করতেন তাদেরই খুন করতেন। খুন করার পর সেই দেহগুলো টুকরো টুকরো করে ছড়িয়ে ফেলে দিতেন কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকাতে। কি তাই তো? প্রথম জীবনে হকারের কাজ করেছিলেন, তারপর কাজের সন্ধানে বিহার থেকে চলে আসেন এই কলকাতায়। এ পর্যন্ত মোট 10খানা খুন করেছেন। এই 10টি কেস বাদ দিয়ে বাকি সবগুলোতেই আপনি প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন। আজ থেকে প্রায় 16 বছর আগে দক্ষিণ কলকাতার একটা রেস্টুরেন্টে আপনি শেষ খুনটা করেন। কি? প্রতিটি খুনের মোডাস অপারেন্ডি অর্থাৎ খুন করার পদ্ধতি কিন্তু একই রকম ছিল। বেছে বেছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে কর্মসূত্রে কলকাতায় আসা পরিযায়ী শ্রমিকদেরই আপনি খুন করেছেন। খুনের আগে ওদের সঙ্গে বন্ধুত্ব করেন, এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করে ওদের বিশ্বাস অর্জন করেন। তারপর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি এই খুনগুলো করতেন। আপনার ব্যক্তিগত জীবনে আপনি চরম অসুখী। যাজ্ঞে, সেই ব্যক্তিগত জীবন নিয়ে আর আমি এখন কাটাছেঁড়া করছি না। এবার বলুন, আপনার সম্পর্কে আর কিছু জানা বাকি আছে আমার? জেলা সাহেবের চেম্বারটা মাঝারি মাপের। অনেক দিনের পুরনো এই ঘরের দেওয়ালে নতুন রং পড়েছে। ঘরটা ছোট হলে কি হবে, আসবাবপত্রের মধ্যে রুচির পরিচয় বেশ পাওয়া যায়। পাশাপাশি দুটি চেয়ারে বসে আছেন অভিরাজ সেন এবং আয়ুষ্মান ঝা। চেহারা ছবি দেখে বোঝার উপায় নেই যে এই ব্যক্তি পরপর এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। আসলে মানুষের বাইরেটা দেখে বোধ হয়, তার ভেতরের পাশবিক সত্তা সবসময় বোঝাটা সম্ভব হয় না। বলুন ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার কেসটা নিয়ে অনেক দিন ধরে স্টাডি করেছি। ইচ্ছে ছিল আপনার সঙ্গে সামনাসামনি বসেই একবার কথা বলার, তাই আমি চলে এলাম। আপনাদেরও তাহলে মাঝে মধ্যে মিথ্যে কথা বলার প্রয়োজন পড়ে, কি বলেন? না না, বিশ্বাস করুন, এক বর্ণও মিথ্যা কথা বলছি না। আসলে একজন সিরিয়াল কিলারের সঙ্গে কথা বলে তার সাইকোলজিক্যাল ভাইব্রেশনটা বোঝার কৌতূহল থেকেই আপনার কাছে আসা আর কি। আপনি সত্যি বা মিথ্যে যাই বলুন না কেন, একটা বিষয় দেখে এবং শুনে খুব ভালো লাগছে যে আপনার মতন একজন পুলিশ অফিসার আমার মতো একজন যাবজ্জীবন কারাদণ্ড খাটতে থাকা কনভিক্টকে আপনি বলে সম্মান দিচ্ছেন। তাহলে আসল কথায় আসি। যদিও আপনার বিরুদ্ধে রেজিস্টার হওয়া 9টি মার্ডার কেস থেকে আপনি মুক্তি পেয়েছেন, তবু একটা কথা জিজ্ঞেস করছি। আপনি যখন একের পর এক মানুষ খুন করেছিলেন, তখন আপনার মানসিক অবস্থাটা ঠিক কেমন ছিল? খুনের পেছনে যে মোটিভগুলো ছিল সেগুলোরই বা কী ছিল? মোডাস অপারেন্ডি নিয়ে আর কিছু জিজ্ঞেস করছি না, কারণ সেটা আমি জেনে গিয়েছি।
আমি তো অত লেখাপড়া জানি না স্যার, তাই আপনাকে সব কিছু ঠিকঠাক বুঝিয়ে বলতে পারবো না। তবে ওই মানুষদের আমি কেন খুন করতাম বা খুন করে কি বা লাভ হতো সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আপনি বিশ্বাস করবেন কি না জানি না, প্রত্যেকটি খুন করার পরে আমার মনে যে পৈশাচিক আনন্দ অনুভূত হতো সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রথম তো একবার খুন করার পরে মাথায় একটা নেশা চেপে গিয়েছিল। শেষের দিকে ইচ্ছে না হলেও অভ্যেসের বশে একের পর এক মানুষকে খুন করে গেছি। আই উইটনেস না থাকায় বা অন্য কোনো ক্লু না পাওয়া যাওয়ায় 10টির মধ্যে 9টি কেস থেকেই আমি বেকসুর খালাস পেয়ে যাই। কিন্তু শেষ কেসের ক্ষেত্রে সামান্য একটু ভুল করে ফেলি, আর তাতেই সব কিছু ওলট পালট হয়ে যায়। কি সেই ভুল? বাকি 9টি কেসের ক্ষেত্রে খুন করার আগে খুনের জায়গাটা ভালো করে রেকি করে এসেছিলাম, অর্থাৎ সেখানে কোনো সিসিটিভি লাগানো আছে কিনা, বাইরের মানুষজন সেখানে আসার বা থাকার সম্ভাবনা কতটা ইত্যাদি বিষয়গুলো ভালো করে অ্যানালিসিস করে তারপরে স্টেপ নিতাম। কিন্তু শেষ মার্ডারের ক্ষেত্রে এতটা ওভার কনফিডেন্স হয়ে পড়েছিলাম যে এইসব বিষয় আর মাথায় রাখিনি। তারই খেসারত দিতে হচ্ছে আজও। আপনি তো বেশ অনেক বছর ধরেই মার্ডার সেকশনে আছেন। খুন হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃতদেহ দেখেছেন শয়ে শয়ে। অপরাধীকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের মানসিকতা বোঝার সুযোগও আপনার সামনে এসেছে বারংবার। তাও কেন আপনি আমার কাছে এসেছেন এই ব্যাপারটা কিছুতেই আমার কাছে পরিষ্কার হচ্ছে না। এর পিছনে নিশ্চয়ই আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে। ধারাবাহিক হত্যাকারীদের অর্থাৎ সিরিয়াল কিলারদের অপরাধ তদন্ত করার জন্য একটা বিশেষ কৌশল আছে। সেটির নাম অফেন্ডার প্রোফাইলিং বা অপরাধী প্রোফাইলিং। এক্ষেত্রে পুলিশ অপরাধস্থল, অপরাধের কৌশলগত বৈশিষ্ট্য, সংহিষ্ণুতার প্রকৃতি ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে অপরাধীর মনস্তত্ত্ব যাচাই করার চেষ্টা করে। তাছাড়া অপরাধী কোন প্রকার ব্যক্তিত্বের অধিকারী বা তার শারীরিক অবস্থা কেমন এবং তার সামাজিক ও মানসিক অবস্থা কেমন সেগুলো বিচার বিবেচনার মধ্যে রাখতে হয়। আসলে সহজ কথায় এটা বলা যায় যে একজন অপরাধী যখন তার কৌশলগত প্রক্রিয়া ব্যবহার করে দিনের পর দিন একই রকম অপরাধ সংগঠিত করে এবং সেক্ষেত্রে যখন আই উইটনেস বা অন্যান্য তথ্য প্রমাণ পুলিশের হাতে সেভাবে থাকে না, তখন পুলিশ এই অপরাধী প্রোফাইলিংগুলো পদ্ধতিরই সাহায্য নেয়। সে তো না হয় বুঝলাম, আমার ডিটেলসটা তো আপনি জেলের খাতায় পেয়ে যেতেন। তাও আমার সঙ্গে সামনাসামনি কথা বলে ঠিক কি জানতে চাইছেন? আপনি যখন পরপর খুনগুলো করতেন তখন আপনার মনের মধ্যে কোথাও দ্বিধাদ্বন্দ্ব বা ভয় ভেসে উঠত না? ভয় যে একেবারে করতো না তা নয়, তবে ওই যে বললাম, একই কাজ অনেক দিন ধরে করতে করতে একটা অভ্যেস হয়ে গেছিল। আর যদি হঠাৎ করে জানতে পারেন আপনার মতো কেউ এইভাবে সিরিয়াল কিলিং করছে, তাহলে সেই অপরাধীর সামনাসামনি হলে আপনি তাকে কি বলবেন? অভিরাজ সেনের কথায় হঠাৎ করে চুপ করে গেলেন আয়ুষ্মান। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মাথা তুলে অভিরাজের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, সিরিয়াল কিলিং আবার শুরু হয়েছে নাকি কলকাতায়? কিন্তু প্রাথমিক তদন্তে তো সেটাই মনে হচ্ছে। তাহলে বলুন, পুলিশ রীতিমতো অপারগ হয়েই আমার কাছে সাহায্য চাইতে এসেছে, তাই না? সম্ভাব্য যা যা স্টেপস নেওয়ার সেগুলো সবই নেওয়া হচ্ছে। আমি শুধু এসেছি আপনার সঙ্গে কথা বলে যদি কোনো অতিরিক্ত ইনফরমেশন পাওয়া যায় সেটাই দেখতে। আপনি যখন খুনগুলো করতেন তখন আপনার কোনো সহযোগী ছিল, অথবা এমন কি কেউ ছিল যে আপনাকে ক্লোজলি এই কাজগুলো অনেক দিন ধরে করার জন্য লক্ষ্য করেছে? 10টি খুনের ক্ষেত্রে আমি 10 জন আলাদা আলাদা লোকের সাহায্য নিয়েছিলাম। তাছাড়া সাহায্যগুলো এমন এমন পয়েন্টে নিয়েছিলাম যাতে যে আমাকে সেই সব কাজ করতে সাহায্য করেছিল তাদের পক্ষে এটা আন্দাজ করা যথেষ্ট কঠিন ছিল যে আমি আলটিমেটলি কি করতে চলেছি। পরপর 3টি খুন, 3টি ক্ষেত্রেই খুনের পদ্ধতিগত মিল রয়েছে অনেকটা। ইতিমধ্যেই কেসের গুরুত্ব বিচার করে এই 3টি কেসই ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে। এই 3টি কেসের তদন্ত করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT তৈরি করা হয়েছে।
ইন্সপেক্টর অভিরাজ সেন নেতৃত্ব দিচ্ছেন এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের। দক্ষিণ দিকের দোতলার ঘরটি নির্দিষ্ট আছে হোমিসাইড সেকশনের জন্য। শতাব্দী প্রাচীন কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের একটি গুরুত্বপূর্ণ সেকশন হলো এই হোমিসাইড ডিপার্টমেন্ট। কলকাতায় সারা জাগানো মার্ডার কেসের ইনভেস্টিগেশনে নিজেদের জাত চিনিয়ে এসেছেন এই সেকশনের অফিসারেরা, তাও প্রায় অনেক বছর ধরে। এখানকার অফিসারদের ইনভেস্টিগেশন করার ধরন, তদন্তের দৃষ্টিভঙ্গি আর 5টা থানার থেকে অনেকটাই আলাদা। মূলত কনভিকশন ওরিয়েন্টেড কাজ হয় এখানে, অর্থাৎ কেসগুলোকে এমনভাবে তদন্ত করা হয় যাতে বিচার পর্ব শেষে আসামিদের সাজা হবেই হবে। স্যার, এই 3টে কেস একসঙ্গে তদন্ত করা একটু ডিফিকাল্ট হবে মনে হচ্ছে। অফিসার সপ্তক সামন্তের কথা শুনে বিরক্ত হলেন ইন্সপেক্টর অভিরাজ সেন। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর সপ্তকের দিকে তাকিয়ে তিনি বললেন, পুলিশের কাজটাই তো ডিফিকাল্ট, আর সেই জন্যই আপনি স্যালারি পান। আর তাছাড়া সহজে সলভ করা যাবে এমন কেস করে খুব একটা আনন্দ পাওয়া যায় কি? যেসব কেস সলভ করতে বুদ্ধি খাটাতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেই সব ক্ষেত্রে কেস ডিটেকশনের পর যে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় তার কিন্তু তুলনা মেলা ভার। কি বুঝলেন কিছু? অভিরাজের কথায় নিজের ভুল বুঝতে পেরে মাথা নামিয়ে কেসগুলোকে ডায়েরিতে গোছাতে শুরু করলেন সপ্তক। 2010 সালের ব্যাচের অফিসার সপ্তক সামন্তের কেরিয়ার রেকর্ড বেশ ভালো। এর আগে উনি অভিরাজের সঙ্গে অনেক কেসে তদন্ত করেছেন। অভিরাজ সেনের পালস তিনি ভালোই বোঝেন, তবে ওর একটাই দুর্বলতা, মনে মনে উনি যা ভাবেন তা তৎক্ষণাৎ বাইরে প্রকাশ করে ফেলেন, এবং তার জন্যই বহুবার অভিরাজের কাছে ওকে বকা খেতে হয়েছে। এই কেসগুলোর ক্ষেত্রে যে কথাটা সবার আগে আমাদের মনে রাখতে হবে সেটা হলো 3টে কেসকে ইন্ডিভিজুয়াল ট্রিট করলে তালগোল পাকিয়ে যাবার কিন্তু খুব সম্ভাবনা আছে। 3টে কেসের ক্ষেত্রেই অনেকগুলো সিমিলারিটি আছে, এবং এই সিমিলারিটিগুলো সবার আগে খুঁজে বের করে আমাদের সেই মতো ইনভেস্টিগেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের চেম্বারে বসে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মিটিংয়ে কথাগুলো বললেন অভিরাজ। অভিরাজের কথাগুলো শুনে বাকি সদস্যরা প্রত্যেকেই এই ব্যাপারে নিজেদের সম্মতি জানালেন। উঠে দাঁড়িয়ে সপ্তক বলতে শুরু করলেন, স্যার, প্রথম মার্ডার কেসটা রেকর্ড হয়েছে বটতলা থানাতে, কিন্তু আশ্চর্যজনকভাবে বাকি 2টো কেস রেকর্ড হয়েছে উল্টোডাঙ্গা থানাতে। অর্থাৎ এক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর পাওয়া গেল, আর সেটা হলো এই 3টি কেসই কলকাতা উত্তর এবং উত্তর পূর্ব অংশে ঘটেছে। একদম ঠিক বলেছেন। এটা ছাড়াও এই 3টে মার্ডারের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে আর কে আছেন যিনি বলতে পারবেন এই মিলগুলো ঠিক কি কি ছিল? জিজ্ঞেস করলেন অভিরাজ। এই 3টি ক্ষেত্রেই ভিকটিমদের বয়স 60 বছরের ঊর্ধ্বে। তাছাড়াও ধারালো অস্ত্র ব্যবহার করে এই খুনগুলো করা হয়েছে। শুধু তাই নয়, খুনের পরে 3টি ক্ষেত্রেই ঘটনাস্থল থেকে লুটপাটও করা হয়েছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে কথাগুলো বললেন বিবেক সিংহ। সপ্তকের মতো বয়সে অতটা তরুণ না হলেও বিবেকের ট্র্যাক রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। হরিদেবপুর থানায় থাকাকালীন অনেকগুলো গুরুত্বপূর্ণ মার্ডার কেসের ডিটেকশনের পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিবেকের ভূমিকা রয়েছে। বিশেষ করে সান্যাল বাড়ির হত্যাকাণ্ড তিনি যেভাবে সলভ করেছিলেন তা এক কথায় অনবদ্য, এবং সেই কারণেই বিবেককে এই টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। একদম ঠিক বলেছেন, কিন্তু এই কেসগুলো শুধুমাত্র মিল খুঁজে বের করলেই হবে না। এই মিলগুলোর পেছনে লুকিয়ে আছে অপরাধী বা অপরাধীর মোডাস অপারেন্ডি বা মোড অফ অপারেশন, সেটাকেও খুঁজে বের করতে হবে। তবেই তো আমরা আমাদের ইনভেস্টিগেশনের লাইনটা নির্ধারণ করতে পারবো। যে কোনো সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে মোড অফ অপারেশন খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে কেসের ক্ষেত্রেই অপরাধী বা অপরাধীর বাড়িতে থাকা বয়স্ক দম্পতিদের টার্গেট করা হয়েছে। শুধু তাই নয়, যেসব বৃদ্ধ দম্পতিদের পুত্র বা কন্যারা বিদেশে বসবাস করছে, অর্থাৎ যারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো জায়গায় আছেন, এমন দম্পতিদেরই বেছে নেওয়া হচ্ছে টার্গেট হিসেবে।
এছাড়াও এরিয়া অফ অপারেশন যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো এখনো পর্যন্ত যে 3টে মার্ডার হয়েছে 3টে ক্ষেত্রেই অপরাধী বা অপরাধীরা উত্তর এবং উত্তর পূর্ব কলকাতাকেই এরিয়া হিসেবে বেছে নিয়েছে। এর পাশাপাশি আমাদের আরও একটা কথা মনে রাখতে হবে, নর্মাল হিউম্যান সাইকোলজি বলছে আমি যদি কোনো ক্রাইম করতে চাই তাহলে আমি সব সময় এটাই চেষ্টা করব যাতে আমি আমার পরিচিত জায়গা বা পরিচিত কর্মস্থল ছেড়ে দূরে কোথাও গিয়ে ক্রাইমটা করি, যাতে পুলিশে সহজে আমাকে শনাক্ত না করতে পারে। সেই হিসেব ধরলে এটা পরিষ্কার বলে দেয়া যায় যে অপরাধী বা অপরাধীরা অবশ্যই উত্তর পূর্ব এবং উত্তর কলকাতার বাসিন্দা নন। সেদিন জেলে গিয়ে আয়ুষ্মানদের সঙ্গে কথা বলে একটা বিষয় আমাদের খুব স্ট্রাইকিং লেগেছে, সেটা হলো ভিকটিমদের বয়স এবং সামাজিক স্ট্যাটাস বাদ দিলে আয়ুষ্মানদের খুন করার পদ্ধতি এবং আমাদের এই 3টে কেসের অপরাধী বা অপরাধীদের খুন করার পদ্ধতির মধ্যে খুব একটা পার্থক্য নেই। আয়ুষ্মান কিন্তু এখন জেলে। তাছাড়া আয়ুষ্মানের পদ্ধতি অবলম্বন করে কলকাতার বুকে কে বা কারাই হত্যালীলা চালিয়ে যাচ্ছে? যথেষ্ট উদ্বিগ্ন দেখাচ্ছে অভিরাজ সেনকে। অভিরাজের কথাগুলো শুনে বিবেক ফের বলতে শুরু করলেন, স্যার আমার মনে হয় একটু সময় নষ্ট না করে কয়েকটা কাজ আমাদের ইমিডিয়েটলি করে ফেলতে হবে। যেমন 3টি ক্ষেত্রেই অটোপসি রিপোর্ট দ্রুত সংগ্রহ করা, দরকার পড়লে ডাক্তারদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলে প্যাটার্ন অফ ইনজিউরি, টাইম অফ ডেথ, ওয়েপন অফ অফেন্স ইত্যাদি বিষয়গুলো দ্রুত বুঝে নিতে হবে। টেবিলের ওপরে রাখা চায়ের কাপ জুড়িয়ে যাওয়া চায়ে চুমুক দিয়ে বিবেকের দিকে তাকিয়ে অভিরাজ বললেন, গুড, আপনি এই ইনফরমেশনগুলো কালেক্ট করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আপডেট দিন। আর সপ্তক, আপনি একটা কাজ করুন, এই 3টি ক্ষেত্রেই ঘটনাস্থলের আশেপাশে যে সিসিটিভিগুলো ইনস্টলড আছে সেগুলোর ফুটেজ সংগ্রহ করে একটু অ্যানালিসিস করে দেখুন যে সেখান থেকে অপরাধীদের সম্বন্ধে নতুন কোনো তথ্য বের করতে পারেন কি পারেন না। ঠিক আছে? হয়ে যাবে তো এটা? অভিরাজ সেনের সঙ্গে মিটিং শেষ করে কেস ডায়েরি গুছিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেলেন সপ্তক এবং বিবেক সহ অন্যান্য এসআইটি মেম্বাররা। কলকাতা মেডিকেল কলেজের মর্গের অফিস রুমে আকাশি রঙের দেওয়ালে টাঙানো রয়েছে পাল তোলা নৌকার একটা ছবি। সেই দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন বিবেক। সামনে টেবিলে মর্গের স্টাফ এসে কখন যে চায়ের কাপটা নামিয়ে দিয়ে গেছে সেটা উনি খেয়াল করেননি। চমকটা ভাঙল অভিরাজ সেনের গলা শুনে। মর্গে এসে শুধু দেয়ালে টাঙানো ছবি দেখলে চলবে? কেসগুলো সলভ করতে হবে তো। স্যার আপনি এখানে? ভাবলাম আমিও একবার যাই, অটোপসি সার্জনের সঙ্গে পোস্টমর্টমের রিপোর্টগুলো নিয়ে একটু কথা বলা দরকার আছে, তাই চলে এলাম। বিবেক আর অভিরাজের কথোপকথনের মাঝে অটোপসি সার্জন ডাক্তার অমিতাভ মৈত্র নিজের চেম্বারে ঢুকে এলেন। আরে কলকাতার সব ঝানু গোয়েন্দারা আমার কাছে। শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে অভিরাজ সেন ডাক্তারবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, স্যার আপনার সঙ্গে তো ইতিমধ্যেই এই ব্যাপারে টেলিফোনে আমার একটা প্রাথমিক কথাবার্তা হয়েছে। আপনি তো আসতে বলেছিলেন, তাই আমরা এসেছি। আপনি তো পুরোটাই জানেন। উপর থেকে না ভীষণ চাপ রয়েছে, খুব তাড়াতাড়ি এই 3টে কেসের ডিটেকশন না করতে পারলে। বুঝতে পারছি। আচ্ছা, যে কারণে আপনাদের আজ ডেকে পাঠালাম, এই পোস্টমর্টেম রিপোর্টগুলো থেকে কয়েকটা তথ্য উঠে এসেছে। ভাবলাম আপনাদের সামনাসামনি বসে ডিসকাশন করলে আপনাদের পক্ষেও এই কেসগুলোর তদন্ত করাটা একটু সহজ হবে। প্রথম কথা হচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই অপরাধী একই ধরনের অস্ত্র ব্যবহার করেছে। বলার অপেক্ষা রাখে না সেটা অবশ্যই ধারালো কোনো অস্ত্র হতে পারে, ছুরি বা চপার জাতীয় কোনো বস্তু। দ্বিতীয়ত, মারার ধরন দেখে মনে হচ্ছে অপরাধীর হিউম্যান অ্যানাটমি সম্বন্ধে বেশ ভালো জ্ঞান রয়েছে। আর তাই মৃতের শরীরে যে ইনজিউরিগুলো পাওয়া গেছে সেইগুলো সংখ্যায় অল্প হলেও প্রতিটি ইনজিউরি দেহের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে হিট করছে। আর তৃতীয়ত, মৃতের শরীরে থাকা আঘাতগুলোর অভিঘাত, অবস্থান এবং আকৃতি দেখে আমার মনে হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই একই ব্যক্তি এই খুনগুলো করেছে।
এবং সেই ব্যক্তির মারার ধরনটাও একই রকম। চতুর্থত, অপরাধী জেনে শুনে এমন টার্গেটদের বেছে নিয়েছে যাদের পক্ষে অপরাধীকে বাধা দেওয়া সম্ভবপর নয়। পঞ্চমত, মৃত ব্যক্তিদের সেই রকম কোনো ডিফেন্স ইনজিউরি পাওয়া যায়নি, অর্থাৎ মৃত ব্যক্তিরা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত অপরাধীর আক্রমণ থেকে নিজেদের বাঁচাবার সুযোগ সেভাবে পাননি। সুতরাং সেক্ষেত্রেও এটা পরিষ্কারভাবে বলা যায় যে মৃত ব্যক্তিরা সেই মুহূর্তে ঘুমিয়েছিলেন, অথবা তাদের কোনো নেশার সামগ্রী দ্বারা ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। মৃতের শরীরে নেশা জাতীয় কোনো বস্তুর অস্তিত্ব আছে কি না সেটা জানার জন্য ভিসেরা রিপোর্ট আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এক নিঃশ্বাসী কথাগুলো বললেন ডাক্তার মৈত্র। পুলিশ মর্গ থেকে বেরিয়ে অফিসের দিকে ফেরার পথে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে হঠাৎ করেই গাড়ি থেকে নেমে অভিরাজ বিবেককে বললেন, আপনি বরঞ্চ অফিসে যান, হাতের পেন্ডিং কাজগুলো একটু শেষ করে নিন, আমি একটা ছোট্ট কাজ করে অফিসে পৌঁছচ্ছি। হন্তদন্ত হয়ে অফিসার্স রুমে প্রবেশ করে অভিরাজকে উদ্দেশ্য করে সপ্তক বলেন, আপনার কথা মতো ঘটনাস্থলের সিসি ফুটেজগুলো কালেক্ট করেছি স্যার। 3টে ঘটনার ফুটেজ থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে, আর সেটা হলো 3টে ক্ষেত্রেই সাসপেক্টকে রাত 1টা থেকে 2টোর মধ্যে ঘটনাস্থলে প্রবেশ করতে বা ঘটনাস্থল থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে 3টে ঘটনাই রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে ঘটেছে। ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে ওই ব্যক্তির উচ্চতা আনুমানিক 5 ফুট 6 ইঞ্চি। মুখ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কারণ অদ্ভুতভাবে ওই ব্যক্তি নিজের মাথায় ডার্ক রঙের হেলমেট পরে ঘটনাস্থলে প্রবেশ করছে বা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসছে। অভিরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, মাথায় হেলমেট। আমার মনে হয় ওই অপরাধীগুলো আগে থেকেই জানতো যে ওখানে সিসিটিভি ইনস্টল করা আছে, আর তাই এই হেলমেটের প্রয়োজন হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসা ব্যক্তি কিভাবে এবং কোথায় গেল সেটা ঘটনাস্থলের ফুটেজ ছাড়াও আশেপাশের ফুটেজগুলো থেকে ফিক্স আপ করার চেষ্টা করুন একটু। তাছাড়া ফুটেজগুলো স্লো মোশনে চালিয়ে ওই ব্যক্তির গেটিং প্যাটার্ন বা হাঁটার ধরন বা তার মধ্যে কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেটাও একবার বোঝবার চেষ্টা করুন। আচ্ছা স্যার, দেখছি। ঘর থেকে বেরিয়ে কম্পিউটার রুমের দিকে চলে গেলেন সপ্তক। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। অভিরাজ এবং তার টিমের হাতে তেমনভাবে কোনো পজিটিভ ক্লু বা ইনফরমেশন না আসায় স্বাভাবিক নিয়মে ইনভেস্টিগেশনের গতি বেশ কিছুটা স্লথ হয়ে পড়ল। এদিকে মিডিয়ার চাপ ক্রমেই বাড়তে লাগলো। আশেপাশের অনেকেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। ফাস্ট ফুডের ঠোঙা, বিয়ারের ক্যান আর পোড়া সিগারেটের টুকরোর মতো সমালোচনাগুলো ধীরে ধীরে এগিয়ে চলা তদন্ত প্রক্রিয়ার গতিপথে বাধা হয়ে দাঁড়াতে শুরু করল। কিছুতেই যেন সমাধান সূত্র মিলছে না। এরই মধ্যে হঠাৎ করে একদিন অন্ধকারের মধ্যে উজ্জ্বল আলোর রেখা দেখা গেল। সপ্তকের সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস হঠাৎ করে কেসের মোড় একেবারে ঘুরিয়ে দিল। ঘটনাস্থলের আশেপাশেই সিসিটিভি ফুটেজগুলো থেকে অপরাধীর টেল ব্যাক অর্থাৎ অপরাধীর যাত্রাপথ ধরে ধরে সিসিটিভি ফুটেজগুলো দেখতে দেখতেই আলোর সন্ধান মিলল। এগুলো থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা গেল যে ওই ব্যক্তি প্রতি ক্ষেত্রেই ঘটনাস্থলের 5 কিলোমিটারের আগে কোনো একটা নির্জন জায়গায় নিজের মোটরসাইকেলটি ছেড়ে আসত। তারপর সেখান থেকে মাথায় হেলমেট পরে হাঁটতে হাঁটতে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে যেত। ইন্সপেক্টর অভিরাজ সেন এবং তার টিম ধীরে ধীরে নির্দিষ্ট পথ ধরে এই 3টি কেসের তদন্ত এগিয়ে নিয়ে চলেছেন। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ। অপরাধীকে চিহ্নিত করা না গেলেও অপরাধী 3টি ক্ষেত্রেই যে নির্দিষ্ট মোটরসাইকেলে করে ঘটনাস্থলের কাছাকাছি এসে পৌঁছেছিল, সিসিটিভি ফুটেজগুলো থেকে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার শনাক্ত করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে মোটরসাইকেলের মালিকের নাম, ঠিকানা সব কিছুই বের করে তার সঙ্গে আলাদাভাবে কথাও বলা হয়েছে।
জানা গেছে মাস তিনেকের মধ্যে ওই ব্যক্তির নিজস্ব মোটরসাইকেলটি চুরি হয়ে গিয়েছিল এবং এই ব্যাপারে সে লোকাল থানায় একটি চুরির কেসও রেজিস্টার করে। তাহলে এখন উপায়? মোটরসাইকেলটা কার সেটা বোঝা যাওয়ার পরে যে আশার আলো দেখা যাচ্ছিল সেটাও তো বন্ধ হয়ে গেল। বিমর্ষ হয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বললেন বিবেক, সমস্যা তো থাকবেই, তাই বলে ভেঙে পড়বেন না কখনো। একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে। কাছে এসে বিবেকের পিঠে একটা চাপড় কষিয়ে বললেন অভিরাজ। অভিরাজ যখন বিবেকের সঙ্গে কেস নিয়ে কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই বেশ কিছুটা হন্তদন্ত হয়ে চেম্বারে ঢুকে এলেন সপ্তক। হলুদ রঙের জামাটা ততক্ষণে ঘামে ভিজে গায়ের সঙ্গে একেবারে সেটে গেছে। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, স্যার, একটা পজিটিভ খবর পেয়েছি। বটতলা থানা এলাকায় মার্ডার করে ফেরবার পথে অপরাধী রবীন্দ্র সরণিতে একটা পান বিড়ির দোকানের সামনে এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, সম্ভবত বিড়ি বা সিগারেট কিছু কিনতে। আমি ব্যক্তিগতভাবে ওই দোকানটি যার তার সঙ্গে কথা বলেছি। উনি সাধারণত অনেক রাত পর্যন্ত দোকান খুলে রাখেন। সেদিন যখন উনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য উদ্যোগী হচ্ছিলেন, সেই সময় সাসপেক্টর দোকানের সামনে বাইক নিয়ে পৌঁছয় এবং ওর থেকে একটা সিগারেটের প্যাকেট কেনে। প্রথমে দোকানদার কাস্টমারকে সিগারেট দিতে রাজি ছিলেন না, পরে কাস্টমার বারংবার অনুরোধ করায় দোকানদার রাজি হন। ওয়েল ডান সপ্তক। আচ্ছা, এই ইনফরমেশনটা আপনি কোথা থেকে পেলেন? স্যার, ওই এলাকার একটা প্রাইভেট সিসি ফুটেজ থেকে আমি এটা পেয়েছি। ফুটেজে আমাদের সাসপেক্টের মুখটা পরিষ্কার বোঝা না গেলেও সাসপেক্ট সেই সময় হেলমেট খুলে ওই দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট কিনেছিল, সেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলে সাসপেক্টের একটা পোর্ট্রেল পেল আঁকিয়ে নিতে হবে। সরি স্যার, আমি আপনার অনুমতি না নিয়েই সে কাজটাও করে রেখেছি। সপ্তকের থেকে সাসপেক্টের ছবিটা নিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকলেন অভিরাজ। তারপর মুখে যুদ্ধ জয়ের হাসি নিয়ে বিবেকের দিকে তাকিয়ে বললেন, এই ছবিটা নিন, এর অনেকগুলো কালার প্রিন্ট করিয়ে নিন। তারপর সেগুলোকে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে, এমনকি কলকাতার আশেপাশের থানাগুলোতেও সরিয়ে দিন, যাতে সাসপেক্ট সম্বন্ধে যা যা ইনফরমেশান পাওয়া যায় সেগুলো সব আপনি এনে কালেক্ট করতে পারেন। এই লিডটা কিছুতেই ছাড়া যাবে না। উই হ্যাভ টু ক্যাচ ইট। নিজের কৃতিত্বে নিজেই নিজের উপর বেশ খুশি হলো সপ্তক। মাথাটা বেশ কয়েকবার ওপর নিচে নাড়ালেন। সপ্তকের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস আসতে পারে যে এটা আন্দাজ করেই অভিরাজ সপ্তকের দিকে তাকিয়ে বললেন, কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। না জানি কেন বারবার একটা কথাই মনে হচ্ছে, অপরাধীর সঙ্গে কোথাও না কোথাও জেলবন্দি আয়ুষ্মানের কোনো একটা যোগসূত্র আছে, কিন্তু কিছুতেই সেটা ধরতে পারছি না। অফিসার্স রুমে বসে বিবেক সপ্তকের দিকে তাকিয়ে বললেন, ইউ আর রাইট, আমারও তাই মনে হচ্ছে। কাগজে খসখস করে কিছু একটা লিখতে লিখতে উত্তর দিলেন সপ্তক। বিবেক আর সপ্তকের কথোপকথনের মাঝেই ঘরে ঢুকে টেবিলের ওপরে রাখা জলের বোতলের চিপি খুলে গলাটা ভিজিয়ে অভিরাজ বললেন, আয়ুষ্মান আর আমাদের সাসপেক্টের মধ্যে একটা কানেকশন আছে। আয়ুষ্মানকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে সেই কথাটাই জানার চেষ্টা যে আমি করিনি তা নয়, কিন্তু সরাসরি ওর কাছ থেকে এ ব্যাপারে আমি কোনো উত্তর পাইনি। আয়ুষ্মানের ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম আমার ধারণাটা কিন্তু অমূলক নয়। সিরিয়াল কিলার টেড বান্ডির কথা কিন্তু আমরা সবাই জানি। বিংশ শতকের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন টেড। যুবতীদের ধর্ষণ করে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে নিয়ে নিজের বাড়িতে পুরস্কারের মতো সাজিয়ে রাখতেন ইনি। 1989 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর পেড্রো অ্যালান্সো লোপেজের কথাও বলা যেতে পারে। পেড্রো হলেন একজন কলম্বিয়ান সিরিয়াল কিলার। দক্ষিণ আমেরিকার প্রায় 300-রও বেশি মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করেছেন এই ঘাতক। বহু কোষে ছক করার পরেই তবে পুলিশ পাকড়াও করতে পেরেছে এই ভয়ঙ্কর খুনিকে। অবশ্য ধরা পড়ার পরেই সে কবুল করে তার খুনের কথা। পরে তার জবানবন্দির ওপর ভিত্তি করে 53টি মৃতদেহ খুঁজে পায় পুলিশ। 1980 সাল থেকে জেলে রয়েছে এই খুনি।
18 বছর ইকোডিয়ান জেলে থাকার পর তাকে কলম্বিয়ায় পাঠানো হয়, আর সেখানেই 2002 সালে যাবজ্জীবন কারাদণ্ডের তাকে আদেশ দেওয়া হয়। পৃথিবীর সিরিয়াল কিলিংয়ের ইতিহাস দেখলে এইটা অন্তত পরিষ্কার হয়ে যাবে যে প্রত্যেকটা সিরিয়াল কিলারের উত্থানের পেছনে তাদের পারিবারিক অশান্তি, অপ্রত্যাশিত ছন্দাপতন এবং ভয়ঙ্কর এক বিষাদের বাতাবরণ লুকিয়ে থাকে। আয়ুষ্মানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু খুব ছোটবেলায় মা মারা যাওয়ার পরে আয়ুষ্মানের বাবা দ্বিতীয় বিবাহ করেন। নতুন মা স্বাভাবিকভাবেই আয়ুষ্মানকে সেভাবে মেনে নিতে পারেননি। দ্বিতীয় বিয়ের পরে আয়ুষ্মানের বাবার তার ছেলের প্রতি ভালোবাসা হঠাৎ করেই কমে আসে। এদিকে নতুন মায়ের দুর্ব্যবহার আর অন্যদিকে বাবার ইগনোরেন্স, এগুলো ধীরে ধীরে আয়ুষ্মানের মনে দীর্ঘমেয়াদী একটা ছাপ ফেলতে শুরু করে। পারিবারিক বন্ধন অর্থাৎ বাবা মায়ের সঙ্গে তাদের সন্তানদের মধ্যবর্তী রসায়ন দুর্বল হতে শুরু করলে সন্তানদের মনের মধ্যে ধীরে ধীরে তার পরিবারের প্রতি, তার ভালোবাসার মানুষদের প্রতি একটা ঘৃণার উদ্বেগ হতে শুরু করে। সেই ঘৃণাই পরবর্তীকালে সেই সন্তানদের অপরাধ জগতের প্রতি আকৃষ্ট করতে শুরু করে। আয়ুষ্মানের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। আয়ুষ্মান মূলত বিহার এবং উত্তরপ্রদেশ থেকে যে সমস্ত শ্রমিকেরা কলকাতায় কাজের সন্ধানে আসতো তাদেরকেই টার্গেট করত। এর পেছনে মূলত দুটো কারণ ছিল। প্রথমত, আয়ুষ্মান জন্মসূত্রে বিহারের বাসিন্দা, তাই সে বিহার, উত্তরপ্রদেশের অঞ্চলের লোকেদেরই টার্গেট হিসেবে বেছে নিয়েছিল। দ্বিতীয়ত, শ্রমিকদের হত্যা করার মধ্যে দিয়ে তাদের বাবা মায়েদের কর্মসূত্রে দূরে থাকা সন্তানদের হারানোর মতো ভয়ঙ্কর বেদনা অনুভব করাতে চেয়েছিল সে। মন্ত্রমুগ্ধের মতো অভিরাজের কথা শুনতে শুনতে হঠাৎ করেই বিবেক জিজ্ঞেস করলেন, আমাদের এই কেসগুলোর সঙ্গে আয়ুষ্মানের সম্পর্কটা ঠিক কোথায় সেটা বুঝলাম না স্যার। সেটাই বলছি। আয়ুষ্মানের সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছিলাম যে ও খুবই বুদ্ধিমান। প্রতিটি কেসের ক্ষেত্রে আলাদা আলাদা লোকের থেকে সাহায্য নিয়েছিল সে, যাতে সেভাবে কোথাও কোনো প্রমাণ না থাকে। আয়ুষ্মানের কথা মতো ওকে যারা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছিল, অবশ্যই অর্থের লোভে, তাদের পক্ষে আয়ুষ্মানের টোটাল অপারেশন সম্বন্ধে সম্যক ধারণা পাবার সেভাবে কোনো সুযোগ ছিল না। কারণ ফাইনাল স্টেজে এসে প্ল্যান করে খুনগুলো আয়ুষ্মান নিজে একাই করত। এভাবে হত্যা করে সে যেরকম মানসিক আনন্দ বা সুখ লাভ করত, ঠিক তার পাশাপাশি খুনের পরে সেখানে মহামূল্যবান সামগ্রী এবং টাকা পয়সা লুট করেও নিয়ে চলে যেত। আমাদের এই 3টে কেসের সাসপেক্ট একসময় আয়ুষ্মানের সঙ্গে কোনো একটা কেসে কাজ করেছিল। সম্ভবত আমাদের এই সাসপেক্টের ব্যাকগ্রাউন্ড ও ফ্যামিলি হিস্ট্রি সিরিয়াল কিলারদের ফ্যামিলি হিস্ট্রিদের মতনই হবে। শুধু তাই নয়, মানুষ খুনের মধ্যে দিয়ে এই ধরনের কিলাররা যে পৈশাচিক সুখ অনুভব করে তা অনেকটা নেশার মতো। একবার এই নেশার কবলে পড়লে সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না। সেটা খুবই কষ্টসাধ্য কাজ। মনোবিজ্ঞানীদের মতে সবাই সাইকোপ্যাথ কিলার না হলেও সব সিরিয়াল কিলার কিন্তু সাইকোপ্যাথ হবেই। বেশিরভাগ সিরিয়াল কিলারের জবানবন্দিতে বিন্দুমাত্র অনুতাপের ছোঁয়া পাওয়া যায় না। সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া আফতাব আর শ্রদ্ধার ঘটনা ভারতবর্ষের অপরাধের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে। যাই হোক, আসল কথাটা হলো আমাদের সাসপেক্টের সঙ্গে একসময় আয়ুষ্মানের যোগাযোগ ছিল, এখন অবশ্য তা নেই। সেদিন অফিসে আসার পথে আরও একবার জেলে গিয়ে আয়ুষ্মানের সঙ্গে কথা বলেই আমাদের সাসপেক্ট সম্বন্ধে আমি বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। শুধু তাই নয়, পানবিড়ির দোকানের মালিকের বয়ান অনুযায়ী আঁকা সাসপেক্টের ছবির একটা কপিও আমি আয়ুষ্মানকে দেখিয়ে এইটা কনফার্ম করতে পেরেছি যে এই লোকটাই একসময় আয়ুষ্মানের সঙ্গে কাজ করেছিল। IMI ট্রেসিংয়ে দেওয়া খুন হয়ে যাওয়া দম্পতির একটি ফোন হঠাৎ করেই গতকাল থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। গতকাল থেকে সেই ফোনেই একটা নতুন সিম ইনসার্ট করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ফোনটি বর্তমানে আমাদের সাসপেক্টেরই কাছে আছে। সুতরাং আমাদের এখন প্রাইম কাজ হচ্ছে সাসপেক্টের লোকেশন ট্র্যাক করে তার পরবর্তী পদক্ষেপগুলো আগে থেকে বুঝে নেওয়া। সাসপেক্টকে ধরা না গেলে সে কিন্তু আরও খুন করতে পারে। একে তো কলকাতার বুকে 3-3টে মার্ডার, তার উপরে এতগুলো দিন হয়ে গেলেও পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না। এদিকে ফেসবুক টুইটারে উত্তাল জনতা পারলে বিবেক, সপ্তক আর অভিরাজের চাকরি খেয়ে ফেলে।
আর অন্যদিকে প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে এই কেসগুলো নিয়ে ধারাবাহিকভাবে নেগেটিভ সংবাদ পরিবেশিত হতে থাকল। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান ছাড়তে আর বেশি সময় বাকি নেই। যাত্রীরা একে একে ডকুমেন্টেশন এবং অন্যান্য চেকিং শেষ করে ধীরে ধীরে বিমানের দিকে এগিয়ে চলেছে। ঠিক সেই সময় অভিরাজ সেনের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ঢুকে পড়ল দমদম এয়ারপোর্টের লাউঞ্জে। এয়ারপোর্ট অথরিটি এবং সেন্ট্রাল পুলিশ ফোর্সের সাহায্য নিয়ে ঘিরে ফেলল দিল্লিগামী বিমানের প্রায় সমস্ত যাত্রীদের। শুরু হলো মাইকে অ্যানাউন্সমেন্ট। যাত্রীদের জানানো হচ্ছে যে আপনারা কেউ বিমানে প্রবেশ করবেন না। আপনাদের প্রত্যেককে বিশেষ কারণে আরও একবার সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আপনারা যে যেখানে আছেন সেখানেই অপেক্ষা করুন। অ্যানাউন্সমেন্ট শুনে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। দেখতে দেখতে সেই গুঞ্জন বিক্ষোভে রূপান্তরিত হলো। যাত্রীদের এত হইচইয়ের মধ্যে হঠাৎই ডেনিম জিন্স এবং হলুদ ফুলহাতা শার্ট পরা মধ্যবয়সী একজন ব্যক্তিকে দৌড়ে লাউঞ্জ থেকে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসতে দেখা গেল। বিবেক, গো অ্যান্ড ক্যাচ হিম। অভিরাজের কথা শুনে এক মুহূর্ত দেরি করল না বিবেক এবং তার সঙ্গে থাকা দুজন কনস্টেবল। তারা তাড়াতাড়ি করে ওই ব্যক্তিকে তাড়া করতে শুরু করল। মিনিট খানেকের মধ্যেই বিমানবন্দরের বাইরে অবস্থিত ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই ধরে ফেলা হলো সেই ব্যক্তিকে। হোমিসাইড সেকশনের অফিসার্স রুম। বেশ কয়েক মাসের দমবন্ধ করা পরিবেশ আজ অবশ্যই এখানে নেই। অনেক দিনের সাধ্য সাধনার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনটে মার্ডার করা অপরাধী অরুণাভ দত্ত। ঘরের মেঝেতে বসে থাকা মাঝবয়সী অপরাধীর দিকে তাকিয়ে ইন্সপেক্টর অভিরাজ সেন গলা চড়িয়ে বললেন, কিছু বলুন অরুণাভ। এই কদিনে আপনার জন্য তো আমার ঘুম খাওয়া ভুলে আমি পাগলের মতো এদিক ওদিক দৌড়েছি। আপনার এই একটি ছোট্ট দর্শন পাওয়ার জন্য আমার এই অবস্থা। এবার পুরো ঘটনাটা আপনি সরাসরি বলবেন নাকি আমি অন্য ব্যবস্থা নেব? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ঘরে উপস্থিত সবার দিকে একবার চোখ বুলিয়ে অরুণাভ দত্ত বলতে শুরু করলেন, ছোটবেলা থেকে ভালোবাসা পাইনি একদিনের জন্য, অথচ দেখুন আজ খারাপ কাজের জন্য হলেও আমার পিছনে এত পুলিশ, এত মিডিয়া, মানুষের মধ্যে আমাকে নিয়ে এত আলোচনা। দারুণ লাগছে আমার। সত্যি কথা বলতে কি, এই কাজগুলোর জন্য বিন্দু মাত্র অনুশোচনা নেই আমার। বাবা মা আমাকে কোনো দিনও মানুষ বলে গণ্য করেনি। পরে জানতে পারলাম আমি ওদের কুড়িয়ে পাওয়া ছেলে। নিজের চেষ্টায় ফিজিওলজিতে অনার্স পাশ করে বাড়ি থেকে পালিয়েছিলাম। বেশ কয়েক বছর এদিকে ওদিকে দোকানে বাজারে কাজ করে কিছু অর্থ সংগ্রহ করেছিলাম। তারপর হঠাৎ করেই একদিন দেখা হয়ে গেল আয়ুষ্মান বাবুর সঙ্গে। না জানি কেন ভালো লেগে গেল ওকে খুব। বেশ কিছুদিন ওর সঙ্গে থেকে বুঝতে পারলাম উনি একজন সিরিয়াল কিলার। প্রথম প্রথম ভয় যে করেনি তা নয়, ছোটখাটো কিছু কাজে আমি ওকে সাহায্য করেছিলাম। বিভিন্ন সময়ে কথাবার্তার মধ্য দিয়ে ওর পরিবার সম্বন্ধে, ওর কাজ করার ধরন সম্বন্ধে, সর্বোপরি জীবন সম্বন্ধে অনেক কথা জানতে পেরেছিলাম। আসলে কি জানেন স্যার, যতক্ষণ আপনি ভালোভাবে বাঁচার চেষ্টা করবেন ততক্ষণ এই সমাজ আপনাকে পাত্তা দেবে না, দূরে ঠেলে দেবে, যোগ্য সম্মান দেবে না। আপনার বিপদে আপদে এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে না। কিন্তু যখনই আপনি কাউকে ভয় দেখাবেন কিংবা অন্যের ভয়ের সুযোগ নিয়ে অন্যায় করবেন, অপরাধ করবেন, তখন এই সমাজ আপনাকে নেগেটিভ পাবলিসিটি দেবে, সমীহ করবে। আমি নির্দিষ্ট কোনো পরিকল্পনা করে এই 3টে খুন করিনি। বিভিন্ন দোকানে কাজ করার সুবাদে চাবি দিয়ে লক করা তালা খোলা বা ভেঙে ফেলাটা আমার কাছে খুবই সহজ ব্যাপার ছিল। সেই গুণকে কাজে লাগিয়ে আমি পরপরই 3টে খুন করি এবং খুনের পর সেখান থেকে লুটপাট চালিয়ে টাকা পয়সা, মোবাইল ফোন, গয়নাগাটি নিয়ে নিই। আর যে বাইকটা আমি এ কাজে ব্যবহার করেছিলাম সেটাও চুরি করা। আমি জানতাম একদিন না একদিন আমি ঠিক ধরা পড়ে যাব। বেশ কিছুদিন অপেক্ষা করার পর
চুরি করা মোবাইলগুলোর মধ্যে থেকে একটি মোবাইলে আমি গতকালই একটি নতুন সিম কার্ড ভরি। বুঝতে পারছিলাম আজ নয় কাল কলকাতা পুলিশ ঠিক আমাকে ধরে ফেলবে। রোজই খবরের কাগজ আর টিভি থেকে এই কেসগুলো সম্বন্ধে পুলিশের কাজকর্মের আপডেট নিতে থাকি। আমি বুঝেই গিয়েছিলাম আমার পক্ষে আর বেশি দিন গা ঢাকা দিয়ে কলকাতায় থাকা সম্ভব নয়। তাছাড়া খবরের কাগজ থেকে জেনেছিলাম পুলিশ এখনো পর্যন্ত আমার নামে কোনো লুকআউট সার্কুলার বের করেনি, কারণ পুলিশের পক্ষে আমার নাম বা ঠিকানা জানা সম্ভব হয়নি। সেই সুযোগটাকে কাজে লাগাতেই আমি বিমানে করে পালিয়ে যাওয়ার প্ল্যান করি। তাই যেটুকু টাকা জমিয়েছিলাম সেটুকু দিয়ে টিকিট কেটে দিল্লি পালিয়ে যেতে চেয়েছিলাম। না, শেষ রক্ষার হলো না। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, আমি যে এই অপরাধের পিছনে আছি সেটা আপনারা বুঝলেন কি করে? অরুণাভ দত্তের দিকে তাকিয়ে হাসতে হাসতে বিবেক বললেন, পুলিশ কাস্টাডি শেষ করে আপনি যখন জেলে যাবেন তখন সেখানে গিয়েই না হয় আয়ুষ্মানের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের গল্প দি ক্লাচ অফ ডেথ ওরফে মৃত্যুর আঁচড়। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি। অন্যান্য চরিত্রে শুভম, অভিষেক দুবে, সৌরভ, বুবাই, কৌশিক, রূপঙ্কর, রৌনক, প্রান্তিকা, তুহিন এবং আরও অনেকে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন শব্দ কথার দ্বিতীয় গল্পের আসরকে। ধন্যবাদ, নমস্কার।